স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বরগুনায় রিফাত হত্যায় স্ত্রীসহ ৬ আসামির মৃত্যুদণ্ড, মিন্নিকে নির্দোষ দাবি করেছেন আইনজীবী। জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে ব্র্যাক ব্যাংক, তদন্তে দুদককে সতর্ক করল হাইকোর্ট। এবং ৫০,০০০-এর বেশি প্রবাসীর সৌদি যাত্রা অনিশ্চিত, সরকারের করণীয় দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। বরগুনার রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিনি সহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বেকসুর খালাস পেয়েছেন ৪ জন। দুপুরে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। এই হত্যাকাণ্ডের পর পুলিশ যে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল, তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচার হয় এই আদালতে। ১৫ মাস আগের এই হত্যাকাণ্ড সাড়া ফেলে গোটা দেশে। বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সিসিটিভি ক্যামেরার সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। অবশেষে এলো সেই মামলার রায়। বুধবার বেলা 11:30টার দিকে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ প্রাপ্তবয়স্ক ৯ আসামিকে আনা হয় আদালতে। রায় আসে দুপুর ২টার পর। এতে মিন্নি, রিফাত ফরাজি, রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় এবং মোহাম্মদ হাসানকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। তবে অভিযোগপত্র প্রমাণ না হয় বেকসুর খালাস পান পলাতক মুসা সহ রাফিউল ইসলাম রাব্বি, কামরুল হাসান সাইমুন ও মোহাম্মদ সাগর। রিফাতের বাবার করা মামলায় প্রথমে প্রধান সাক্ষী করা হয় মিন্নিকে। পরে পুলিশের অভিযোগপত্রে আসামি হিসাবে আসে তার নাম। মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে ৩০ কার্যদিবসের শুনানিতে নেওয়া হয় ৭৬ জনের সাক্ষ্য। এই রায়ে স্বস্তি প্রকাশ করেছে নিহত রিফাত শরীফের পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তার দিক নির্দেশনায় এই মামলাটা তদন্ত এবং বিচার পর্যন্ত আমি যতটুকু আমি বুঝি, আমার মন যেটা বলছে সেটা এই মামলার রায়ের ব্যাপারে তদন্ত ব্যবস্থা যথেষ্ট সবাই আন্তরিক ছিল এবং সত্য যে বিচারটা হবে সেই দিকেই তারা ছিল। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন মিন্নির বাবা। মিন্নিকে ফাঁসাই দেওয়া হয়েছে, জাস্ট ফাঁসাই দেওয়া হয়েছে। আসলে মিন্নি যে দণ্ডিত করা হয়েছে এই অপরাধের সাথে সে জড়িত না। এখন আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব এবং ওকে মুক্ত করবো ইনশাআল্লাহ। এদিকে মামলার প্রধান আসামি নয়ন বন্ড নামে পরিচিত সাব্বির আহমেদ গত বছর পুলিশের সঙ্গে গোলাগুলিতে মারা গেছেন। আর প্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ৮ জন জামিনে এবং ৬ কিশোর রয়েছে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে রিফাত হত্যার মাস্টারমাইন্ড মিন্নি। এতে আরও বলা হয়েছে, এ ধরনের হত্যাকাণ্ড সামাজিক অবক্ষয় আর এক এবং অভিন্ন উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। বরগুনার কলেজ রোডে ধারালো অস্ত্রে রিফাত শরীফকে যখন হত্যা করা হয়, তখন সেখানে ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিও। মামলার শুরুতে তিনি প্রথমে সাক্ষী থাকলেও পরে আসামি করা হয় তাকে। হত্যাকাণ্ডের পরপরই এই ঘটনায় মিন্নি জড়িত থাকার অভিযোগ করেছিলেন রিফাতের বাবা। বুধবার দেয়া মামলার রায়ের পর্যবেক্ষণেও এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলা হয়েছে মিন্নিকে। বলেছে পূর্ব পরিকল্পিতভাবে এক এবং অভিন্ন উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। একে সামাজিক অবক্ষয় হিসেবেও আখ্যা দিয়েছে আদালত। প্রধান সাক্ষী কে আসামি, এটা একটা ফৌজদারি মামলায় বিবেচ্য বিষয় না। সে সাক্ষী হয়েছে, পুলিশ তদন্তে দেখা গেছে যে মিন্নি এই রিফাত শরীফকে ওই ঘটনার থেকে হত্যা করার জন্য ওই নয়ন বন্ডের বাসায় মিটিং করছে। একজন পলাতক থাকায় অভিযুক্ত 10 আসামির 9 জনই ছিলেন
আদালতে। তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেছেন। আর মৃত্যুদণ্ড পাওয়া মিন্নিকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন তার আইনজীবী জেডাই খান পান্না। মিন্নি কোনো প্রকারেই সাজা পাওয়ার ব্যক্তি না, ফাঁসি তো দূরের কথা, সাজা হওয়ারই জন্য না। তবে রায় যেভাবেই যত পণ্ডিতি করেই দেওয়া হোক না কেন, আমি নির্ঘাত বলতে পারি উচ্চ আদালতে আসার পরে এ মামলা কোনো প্রকারেই টিকবে না। রায় ঘোষণার পর উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন মিন্নির বাবা ও তার আইনজীবী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মিন্নির আইনজীবী জেডাই খান পান্না। আমরা তার সাথে সরাসরি কথা বলছি। জেডাই খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম যে আপনি বলেছেন যে এই রায় উচ্চ আদালতে টিকবে না এবং আপনি দাবি করেছেন যে মিন্নি নির্দোষ। এইটার ব্যাখ্যাটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। ব্যাখ্যাটা হলো, প্রথমত মিন্নি 1 নাম্বার সাক্ষী ছিল এবং কলেজের সামনে যেখানে মিন্নির স্বামীকে হত্যা করা হয়, মিন্নি যদি ষড়যন্ত্রকারী হতো তাহলে তো সেখানে যেত না। 1, 2 হইল পরে সেখানে মিন্নি যেভাবে তার স্বামীকে রক্ষা করার চেষ্টা করেছিল তা দেখে কিন্তু তখনকার দিনে অন্তত মাসখানেক ধরে সারা বাংলাদেশের সামাজিক মাধ্যমে একটা তুলকালাম উঠেছিল, বাবা এই রকমের স্ত্রী থাকা দরকার, এই রকমের নারী থাকা দরকার। আমরা পরবর্তীতে দেখতে পেলাম, এখানে একটু আগে আপনাদের টেলিভিশন সাক্ষাৎকারেই একজনে, সম্ভবত সরকারি আইনজীবী পিপি হবে, সে বলল যে পুলিশি তদন্তে বেরিয়ে এসছে। এখন আমার কথাটা শোনেন, পুলিশি তদন্তটা করলো কোথায়? মিন্নিকে কোর্ট থেকে নিতে পারে থানায় অথবা জেলখানায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোন বলা হলো টিআই প্যারেন্ট, অর্থাৎ কোন কোন আসামি ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য নিয়ে যাওয়া হলো পুলিশ লাইনে নিয়ে তাকে আটকানো হলো। এবং সেই রাতে পুলিশ সুপার এসপি তিনি বললেন যে মিন্নি স্বীকারোক্তি প্রদান করেছে। এই স্বীকারোক্তি গ্রহণযোগ্য না। 1, 2 হলো পরে আমি আরেকটা কথা বলি, নয়নবনকে তো গোলাগুলির কথা বলে মেরেই ফেলা হলো, যিনি মূল আসামি ছিলেন তাকে মেরেই ফেলা হলো। গোলাগুলি যদি হয়, একটা পুলিশও তো সেখানে ইনজিওর্ড হয় নাই, তো কি গোলাগুলি হলো? ওয়ান সাইডেড গুলি হয়েছে। সেকেন্ড হলো যে কেন নয়নবনকে মারলো, এখানে মূলত চক্রটা হলো মাদকের। আমি প্রয়োজন বোধে আরো ভিডিও দেখাতে পারবো যে এই ভিকটিম এর আগেও গ্রেপ্তার হয়েছে মাদক সহ। আমি ডকুমেন্টারি দেখাতে পারবো, নয়নবন্ডে তারা তো শিকারই পায়, নয়নবন্ডের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল, এতদিন গ্রেপ্তার করে নাই কেন? এই যে মহারথী পুলিশ সাহেবেরা, ওনারা এতদিন নয়নবনকে গ্রেপ্তার করেন নাই কেন? কারণ উনি এক সাংঘাতিক প্রভাবশালী ব্যক্তির আশ্রয় প্রশ্রয় বড় হয়েছেন এবং সেই আশ্রয় প্রশ্রয়কারীরাই যাতে রক্ষা পায় সেজন্যই 1 নম্বর সাক্ষী থেকে মিন্নিকে আসামি করা হয়েছে। এবং আদালতে স্বীকারোক্তি প্রদানের পূর্বেই পুলিশ সুপার তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন মিন্নি স্বীকারোক্তি দিয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। এগুলো কোর্ট কেন নেয় নাই আমি বলতে পারবো না, ছোট্ট শহর, বিভিন্ন ধরনের প্রেসার হয়তো থাকতে পারে। আরেকটা কথা বলি, যেটা এখানে আপনি কি বলছেন যে মিন্নির বাবা যেটি দাবি করেছে মিন্নির ষড়যন্ত্রের শিকার, আপনি কি সেটার সাথে একমত কিনা এবং আদালতের পর্যবেক্ষণ নিয়ে আপনি কি বলবেন? 100% একমত, 100% একমত। মিন্নি ষড়যন্ত্রের শিকার এবং মিন্নিকে স্বীকার করা হয়েছে গডফাদারদের সেভ করার জন্য, গডফাদারদের রক্ষা করার জন্য, ড্রাগ স্মাগলারদের রক্ষা করার জন্য, নাথিং এলস। রাখেন পান্না, আপনার কাছে যেটি জানতে চেয়েছি যে আদালতের পর্যবেক্ষণ নিয়ে আপনি কি বলবেন? আদালতের পর্যবেক্ষণ আমি পুরোপুরি যদি এটা পাই তাহলে দেখবো। কমন সেন্স থেকে আমি সেটাই বলতেছিলাম যে এই বিচারক সাহেব ওনার কিন্তু কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। অতএব উনি যদি কোনো অবিচার করেন সেটার শাস্তি আমি দিতে পারবো না, বাট পাবেন। আর আমি যেটা বলি, ন্যায় বিচারের স্বার্থে আমি যতক্ষণ পর্যন্ত রায়ের কপি না পাবো ততক্ষণ পর্যন্ত এ ব্যাপারে আমি বলবো না। তবু আমি বলি, যেহেতু মূল মামলাটা আমি ছিলাম, দেখেছি এখানে মিন্নির ইনভলভমেন্ট চিহ্ন মাত্র নেই।
13 পৃষ্ঠা না 14 পৃষ্ঠার একটা উপন্যাস আছে 164, যেটা জবানবন্দি বলা হয়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সেটা মিন্নি ওপেন কোর্টে বলেছে যে এটা আমাকে জোর করে নেওয়া হয়েছে। জি জি, জেনাই খান পান্না, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশেষে বিনা দোষে 3 বছর জেল খাটা জাহালম পাচ্ছেন 15 লাখ টাকা ক্ষতিপূরণ। এ ঘটনায় ব্র্যাক ব্যাংকের 2 কর্মকর্তাকে দায়ী করে রায় দিয়েছেন বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ। এছাড়া তদন্ত কর্মকর্তাদের অযোগ্যতায় আর কোনো নিরপরাধ ব্যক্তি যেন এমন ঘটনার শিকার না হন সে বিষয়ে সতর্ক করা হয়েছে দুদককে। সোনালী ব্যাংকের 18 কোটি টাকা ঋণ জালিয়াতির 26 মামলায় প্রকৃত আসামি আবু সালেকের পরিবর্তে 3 বছর কারাভোগ করেন টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালম। এই খবর গণমাধ্যমে এলে বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শুনানি শেষে দুদকের প্রতিবেদনের আলোকে গত বছরের 3 ফেব্রুয়ারি মুক্তি পান জাহালম। তবে বিনা দোষে কারাভোগের ক্ষতিপূরণ প্রশ্নে শতপ্রণোদিত রুল দেয় হাইকোর্ট। বুধবার দুপুরে দেয়া রায়ে আদালত বলেছে, ঋণ জালিয়াতি মামলার আসামি আবু সালেককে চিহ্নিত করতে না পারার দায় ব্র্যাক ব্যাংকের 2 কর্মকর্তার। তারা নিজেদের বাঁচাতেই ফাঁসিয়েছেন জাহালমকে। এতে ব্র্যাক ব্যাংককে 1 মাসের মধ্যে 15 লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংক কর্তৃপক্ষকে 15 লাখ টাকা যেদিন ওনারা রায় হাতে পাবেন সেদিন থেকে 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে এবং তার পরবর্তী 1 সপ্তাহের মধ্যে এফিডেভিট ইন কমপ্লায়েন্স আকারে বাংলাদেশ সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেল বরাবরে দাখিল করতে হবে। এই রায়ে সন্তোষ জানিয়েছেন ভুক্তভোগী জাহালমও। আমার লাইফ থেকে 3টা বছর হারিয়ে গেছে, এটা তো আমি ফেরত পাবো না। মাননীয় হাইকোর্ট যা রায় দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। 3 বছর জেল খাটলো, যে তার ফ্রিডম অফ লাইফ, তার পারিবারিক জীবন, চাকরির অবস্থান, এসব বঞ্চিত করে তাকে জেলখানায় আটক রেখেছে। ওয়ার্ন করেছেন যে তারা পরবর্তীতে যে কোনো মামলার তদন্তের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। অসৎ কোনো উদ্দেশ্য না থাকায় দুদককে দায়মুক্তি দিয়েছে হাইকোর্ট। তবে পর্যবেক্ষণে বলেছে, জাহালমের বিষয়ে সঠিকভাবে তদন্ত করতে ব্যর্থ হয়েছে দুদক। গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে অনভিজ্ঞ, অযোগ্য ও অদক্ষ তদন্ত কর্মকর্তা নিয়োগ ছিল সবচেয়ে বড় ভুল। আর যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক করেছে আদালত। দায়মুক্তি পেয়েছে সোনালী ব্যাংকও। দুর্নীতি দমন কমিশনের কোনো ম্যালাফাইডি আমরা দেখছি না, সে কারণে 31 অনুযায়ী তারা অ্যাট্রাক্ট করে তারা ইমিউনিটি পেতে পারে, বাট তাদের নেগলিজেন্স ছিল। এই কারণে এই নেগলিজেন্সটা অনভিজ্ঞতার কারণ। এই কারণে ইন ফিউচার দুদকের কাছে দেশ জাতি অনেক কিছু আশা করে, ভবিষ্যতে আরও কষাস হবে এবং আরও ভালো তদন্ত করবে। একই সঙ্গে দুদকের 12 তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসের নিরাপত্তা নিয়ে অসন্তোষ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ছাত্রাবাস কেন খোলা ছিল সেই প্রশ্ন রেখেছেন তারা। এরই মধ্যে অনুসন্ধান শেষ করেছে কমিটি। কাল প্রতিবেদন জমা দেবে শিক্ষামন্ত্রীর কাছে। এদিকে ধর্ষণ মামলার আরও 2 আসামি তারেক এবং মাহফুজুরকে রিমান্ডে দিয়েছে আদালত। গৃহবধূ ধর্ষণের পর প্রশ্ন ওঠে, কেন খোলা ছিল এমসি কলেজ ছাত্রাবাস? সেখানে কেনই বা অবস্থান করছিল শিক্ষার্থী? কলেজ কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্তে কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির প্রধান জানান, মন্ত্রণালয় থেকে ছাত্রাবাস খুলে রাখার কোনো নির্দেশনা ছিল না। অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা চলছে, সেই জায়গায় অবশ্যই আমরা মনে করি যে এই জাতীয় অর্থাৎ হোস্টেল খোলা রাখবার কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু নেই। তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমাদের যেগুলি নজরে এসেছে আমরা এগুলো নিয়েই আমাদের প্রতিবেদন প্রস্তুত করব। তিনি আরও জানান, প্রমাণ পাওয়া গেছে ধর্ষণ মামলার আসামিদের একজন এমসি কলেজের ছাত্র। হোস্টেলে নিরাপত্তার ঘাটতিও ছিল। 144 একর যতটুকু আমরা জেনেছি আর কি, সেই জায়গায় নিরাপত্তার জন্য যে মানে অর্থাৎ সার্বিক নিরাপত্তার জন্য যতটুকু প্রয়োজন আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গায় কিছু ব্যাপার। তবে হোস্টেল বন্ধের বিষয়টা আমি বলতে, হোস্টেলটা আসলে হোস্টেল বন্ধ আছে, কিন্তু হোস্টেলে যে কোনো সময় অজ্ঞাতসারে ঢুকে যাওয়ার একটি স্কোপ রয়ে গেছে। এদিকে ছাত্রাবাসে ধর্ষণ মামলার আসামি তারেকুল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমকে 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এ নিয়ে 8 আসামিকে রিমান্ডে নেওয়া হলো। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।
নানা অভিযোগে সংগঠনের শীর্ষ 2 নেতাকে অব্যাহতি দেওয়ার পরও ভাবমূর্তি ফিরছে না ছাত্রলীগের। বুয়েটের আবরার হত্যা এবং সিলেটে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আবারও ভাবমূর্তি সংকটের মুখে পড়েছে সংগঠনটি। তবে একে সংগঠনের দায় মানছেন না নেতারা, দেখছেন সামাজিক অবক্ষয় হিসেবে। চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে গত বছর ছাত্রলীগের শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয় রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে। ধারণা করা হয়েছিল এমন শাস্তির পর সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা সাবধান হবেন। অথচ তাদেরকে সরিয়ে দেওয়ার 24 দিনের মাথায় বুয়েটে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়ায় ছাত্রলীগের নাম। এবার সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণেও অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েক নেতার বিরুদ্ধে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণের বিষয়টিকে কিভাবে দেখছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা? এই দায় সংগঠন নেবে কিনা এটি একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, কারণ নারী নিপীড়ন, নারী নির্যাতনের যে ঘটনা এসেছে এটি আমি মনে করি যে বাংলাদেশের একটি সামাজিক ব্যাধি, এবং নারীর উপর নিপীড়ন, নারীর উপর নির্যাতন, নারীর মানবিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া এটি শুধু ছাত্র সংগঠনের একটি চরিত্র হয়ে দাঁড়িয়েছে বিষয়টি এমন নয়, এটি আমাদের সমস্ত পেশাজীবী সংগঠন, আমাদের সমাজের মধ্যে এটির একটি রূপ দাঁড়িয়েছে এবং সেটির বহিঃপ্রকাশ আমাদের ছাত্র সংগঠনের মধ্যেও দেখতে পেয়েছি। যোগ্য নেতৃত্বের অভাব সংগঠনের ভাবমূর্তি নষ্টের প্রধান কারণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। সরকার যখন ক্ষমতায় থাকে তার সুযোগ সুবিধা নেওয়ার জন্য একটা শ্রেণী গড়ে ওঠে যাদের লোভের আর কোনো সীমা থাকে না। ছাত্রলীগে এমন বহু নেতা এবং কর্মী আছে যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে একেবারে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে, কিন্তু তারা কিন্তু কোনো নেতৃত্বের পর্যায়ে খুব একটা যেতে পারে না। তাদেরকে সামনে নিয়ে আসা দরকার। সঠিক মানুষকে যদি সঠিক জায়গায় বসানো যায়, আমার ধারণা সমাজের অনেক অপরাধ, দুর্নীতি, অনিয়ম আমরা দূর করতে পারব। আর শিক্ষাবিদদের মতে যোগ্য নেতৃত্ব তৈরিতে প্রয়োজন নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন। তা হচ্ছে না বলেই ছাত্র সংগঠনের কর্মীরা বিপথে যাচ্ছে। ছাত্র সংসদ যদি থাকে তাহলে বিশ্ববিদ্যালয়গুলোয় সাংস্কৃতিক ক্রিয়াকর্ম থাকে। এখন আমাদের ক্যাম্পাসগুলোতে কোনো আনন্দ নাই, কোনো সৃষ্টিশীলতা নাই। ক্যাম্পাসগুলো এখন শিক্ষিত লোকদের বস্তিতে পরিণত হয়েছে। ছাত্র সংসদ না থাকার কারণে যারা সরকারি দলের ছাত্র সংগঠন তারাই আধিপত্য বিস্তার করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তারা দুর্নীতির সাথে যুক্ত হয়। তার মতে রাজনীতিতে একচেটিয়া প্রভাব ছাত্রলীগের ভাবমূর্তিকে সংকটাপন্ন করছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাজারীবাগে 2 সন্তানের গলা কেটে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন জাবেদ নামের এক ব্যক্তি। 3 জনকেই ঢাকা মেডিকেলে নেওয়ার পর 6 বছরের মেয়ে জারিন হাসান রোজাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই হাসপাতালে চিকিৎসা চলছে ছেলে এবং বাবার। স্বজনরা বলছেন করোনাকালে আর্থিক সহ নানান সংকটে জর্জরিত ছিলেন জাবেদ। মেয়ে রোজার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন মা রিমা আক্তার। মৃত্যুর সঙ্গে লড়ছে 14 বছরের ছেলে সাকিব হাসান রিজন এবং স্বামী জাবেদ হাসান। বুধবার বেলা 3টার দিকে রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় নিজ বাসায় জাবেদ ছুরি দিয়ে 2 সন্তানের গলা কেটে নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্বজন ও স্থানীয়রা বলছে করোনাকালে আর্থিক নানান সংকটে জর্জরিত ছিলেন জাবেদ। আমি যা দেখি মাইয়ের নিচে পড়ে রয়েছে, মাইয়ার খুলে দিলাম, ধরলাম, মাইয়ার খুলে রেখে গেট খুলছে, গেট লাগাই দিছে। আমরা আসছিলাম একটা লোন চেয়েছে সে 3 লক্ষ টাকার মতো। তা আপনি কীভাবে ভাই এগুলো আসলে আমরা বলতে পারি না, তাদের পারিবারিক, তার বাসা আছে, তার ভাইরা আছে, তাদের সাথে কথা বলেন। পুলিশ বলছে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তারা বিষয়টি তদন্ত করছে। প্রাথমিকভাবে যতটুকু ধারণা করা যাচ্ছে যে কোনো সংকট থেকে হতে পারে, সেটি অর্থনৈতিক বা অন্য কোনো কারণ আছে কিনা আমরা খতিয়ে দেখব, তদন্ত করে দেখব। কোনো সংকটের কারণে তিনি বোধহয় এই ধরনের একটি কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছিলেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন জাবেদের অবস্থা আশঙ্কাজনক না হলেও ছেলের অবস্থা গুরুতর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের আশ্বাসের পরও 50,000-এরও বেশি প্রবাসীর সৌদি আরব যাত্রা অনিশ্চিত। ভিসা এজেন্সিদের সংগঠন বলছে কাগজপত্রের জটিলতায় এখন পর্যন্ত একজনও ভিসা রিইস্যুর আবেদন করতে পারেনি। সংগঠনটির নেতারা বলছেন সরকারের পক্ষ থেকে দ্রুত এ সংকট নিরসন করতে না পারলে সৌদিতে কাজ হারাবে প্রায় 1.5 লক্ষ বাংলাদেশি শ্রমিক।
ভিসার মেয়াদ বাড়ানো সহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল সৌদি প্রবাসীরা। সরকারের পক্ষ থেকে 24 দিন ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা আসলেও সবার ক্ষেত্রে তা স্বয়ংক্রিয়ভাবে বাড়েনি। এমন প্রেক্ষাপটে অনেকে দীর্ঘ অপেক্ষার পর টোকেন পেলেও ভিসার মেয়াদ না থাকায় টিকিট পাচ্ছেন না। কফিলের সাথে আজকে 2 দিন পর্যন্ত আমরা যোগাযোগ করতেছি, কফিল কিন্তু টেলিফোন নাম্বারটা উঠাইতেছে না, টেলিফোন ধরতেছে না। টাকা না আমার কফিল এখন বাড়ায় না, না এই বাড়ায় কেমন রকম, এটা সরকার যদি বাড়ায় তাহলে আমরা যাইতে পারবো। ভিসা রিক্রুটিং এজেন্সি নেতারা বলছেন, টানা 7 মাস কেউ সৌদি আরব না থাকলে তাকে রি এন্ট্রি ভিসা নিয়ে সৌদি প্রবেশ করতে হয়। ফুলফিল ডকুমেন্টস নিয়ে এখনো কেউ আসতে পারেন নাই। যারাই আসছেন আমরা সবার কাছে এমবাসি রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টের একটা লিস্ট দিয়েছি, তারা এগুলো ফিল আপ করে আসলে আমরা সার্ভিস দিতে পারবো। আমরা সেভাবেই কথা বলেছি। আমরা যেটুকু বুঝতে পারছি যে লক্ষাধিক লোক বাংলাদেশে আটকে আছে, এর মধ্যে হয়তো 30-25 হাজার যাচ্ছে বা যাওয়ার সুযোগ পেয়েছেন ইতিমধ্যেই। বাকিরা কিন্তু একটা ভোগান্তিতে পড়ে গেছেন অলরেডি। আমরা নিজেরাও এটা নিয়ে উদ্বিগ্ন। কর্মক্ষেত্রে ফেরা নিয়ে অনিশ্চয়তায় থাকা প্রবাসীরা সংকট সমাধানে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করলে এটার কোনোদিনই সমস্যার সমাধান হবে না। এদিকে যাদের ভিসা ও ইকামার মেয়াদ আছে তাদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ। সৌদি এয়ারলাইন্স বুধবার টিকিট দিয়েছে 2701 থেকে 3000 টোকেনধারীদের। বৃহস্পতিবার দেয়া হবে A1 থেকে A200 ও B1 থেকে B200 টোকেন প্রাপ্তদের। আর বিমান বাংলাদেশ বুধবার টিকিট দিয়েছে 24 ও 25 মার্চ যাদের ফিরতি ফ্লাইট ছিল তাদের। বৃহস্পতিবার দেবে 26 ও 27 মার্চে বিমানে যাদের ফিরতি টিকিট ছিল তাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি মালিকরা প্রবাসীদের চাকরির চুক্তি নবায়ন না করলে সরকারের কিছুই করার নেই। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণমন্ত্রী এই মন্তব্য করেছেন। মন্ত্রীরা জানিয়েছেন, কাল থেকে সপ্তাহে ঢাকা থেকে সৌদিতে 20টি ফ্লাইট চলাচল করবে। এছাড়া মার্চে ইস্যু করা সৌদি প্রবাসীদের ভিসাও নবায়ন করা হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক সহ গলফ অঞ্চলে 6টি দেশের পাশাপাশি মালয়েশিয়ার ঢাকা মিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। বৈঠকে করোনা পরিস্থিতিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের সর্বশেষ অবস্থার কথা তুলে ধরা হয়। পরে সৌদি প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানান মন্ত্রীরা। বলেন, আটকে পড়াদের নিজ কর্মস্থলে ফিরে যাওয়া নিশ্চিত করতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর প্রস্তাবে সম্মত হয়েছে দুদেশ। কালকে থেকে ওরা বলল 10-20টা ফ্লাইট ডেইলি যাবে। সৌদিয়া 10 আর বাংলাদেশ বিমান 10টা। তাতে হোপফুলি অনেক লোকও যেতে পারবে। এবং যেটা ওরা বলল যে তারা 2 ধরনের লোক নিচ্ছে। একটা হচ্ছে যারা এখানে এসে চাকরিতে স্ট্যান্ডার্ড হয়ে গেছেন, তারাও যাচ্ছেন, তবে তাদের ভিসাটা রিনিউ করতে হচ্ছে। 25,000-এর মতো নতুন ইস্যু করতে হবে। সবাইকে ধৈর্য ধরতে হবে, বাট সবাই যাবে। তবে যাদের ভিসার মেয়াদ আছে কিন্তু সৌদি মালিকরা চাকরির চুক্তি নবায়ন করেনি, তারা ফেরত যেতে পারবে না বলে জানান মন্ত্রীরা। তাদের বিকল্প কর্মসংস্থান খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। বলেন, করোনার কারণে সৌদিতে অনেকেই ছাঁটাই প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। এক্ষেত্রে সরকারের করা কিছু নেই। কফিল যদি যে চাকরি দিবে সে যদি চাকরি না দেয় তাহলে তো যেতে পারবে। ওখানে আপনি কি বলেন, কি করতে পারবেন? ওইটা আমরা কি করতে পারবো? আপনি চাকরি দিবেন, আপনি দিলেন না, আমরা কি করতে পারি? আমরা ওদেরকে অনুরোধ করেছি, এই কথাগুলি ওনাদের সরকারের কাছে যাবে। এখন ওটার পরের রেজাল্ট কি হবে ওটা কিন্তু এখনো বলা যাবে না। এই যে বিভিন্ন স্যারে যে বললেন, একেদার তোমার এই কামা ভিসা এইসবগুলি যেটা আছে, এটা ওনাদের সাথে আলাপ হয়েছে। আলাপের রেজাল্টটা কিন্তু এখনো পাইনি। ফিরে আসাদের বিষয়ে বিকল্প পরিকল্পনা করা হচ্ছে বলে জানান দুই মন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহায়তা নিয়ে দেশেই কিছু করার পরামর্শ দেন মন্ত্রীরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোম্পানির নাম এনবিজি এয়ার কার্গো লিমিটেড। এমডি আমিনুল ইসলাম লুলু বিমানবন্দরের কার্গো শাখায় চাকরির প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষকে ঠকিয়েছেন। হাতিয়ে নিয়েছে 5 থেকে 7 কোটি টাকা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সেই লুলুকে গ্রেপ্তার করেছে সিআইডি।
দক্ষিণ আশকোনায় অফিস খুলে বসেন লুলু। চাকরি প্রত্যাশীদের প্রতিশ্রুতি দেন শাহজালাল বিমানবন্দর এলাকায় কার্গোতে চাকরি দেওয়ার। সুপারভাইজার বা অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য নিতেন 2 থেকে 4 লাখ টাকা। অনেককে দিয়েছেন ভুয়া নিয়োগপত্র ও আইডি কার্ড। কেউ কেউ চাকরি পেয়েছেন কিন্তু বেতন পাননি। আমি 2.5 লাখ টাকা দিচ্ছি, অনেকে 3 লাখ, 4 লাখ, 5 লাখ সবাই টাকা দিয়ে আসছে। এখন আমাদের কি হবে? আমরা সুষ্ঠু একটা বিচার চাই। 19 মাস আগেই আমি 4 লক্ষ টাকা দিয়েছি কাজের বিনিময়ে, এখনো আমার সে টাকার খবর নাই, কোনো কাজও নাই, টাকাও নাই। এসব অভিযোগের প্রেক্ষিতে লুলুকে গ্রেফতার করেছে সিআইডি। এর আগে আরও একবার প্রতারণার দায়ে জেল খেটেছেন তিনি। তার অফিসের মধ্যে প্রচুর জিনিসপত্র এবং ভুয়া সিল থেকে শুরু করে ইভেন আপনার পুলিশ ভেরিফিকেশন সবই ওয়ান স্টপ সার্ভিস। তারা স্পেশাল ব্রাঞ্চকে চিঠি দিচ্ছে যারা ক্যান্ডিডেট তাদের পুলিশ ভেরিফিকেশন করার জন্য, সেটা রিপ্লাই আসছে, সবাই দেখাচ্ছে, আইডি কার্ড তো রেখে দিচ্ছে। এবং আপনারা যখন চাকরি পাবেন তখন আপনারা ক্রেডিট কার্ডে, ডেবিট কার্ডে বেতন পাবেন, সেই জন্য ব্যাংকে এটিএম কার্ড সহ দিয়ে দিচ্ছে। বাট দিস আর অল ফেক। আমিনুর ইসলাম লুলুর শাস্তির পাশাপাশি নিজেদের টাকা ফেরত চান ভুক্তভোগীরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ছুটি বাড়ানোর বিকল্প নেই। এইচএসসি এবং সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী সপ্তাহে। বুধবার দুপুরে অনলাইনে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানিয়েছেন। করোনার কারণে 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্থগিত হয়ে আছে এইচএসসি পরীক্ষা। দুশ্চিন্তায় পরীক্ষার্থী এবং অভিভাবকেরা। এই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী সপ্তাহে। পরীক্ষা নিলে কতটুকু পরীক্ষা আমরা নেব, সেই পরীক্ষাটা কি পদ্ধতিতে হবে, আমাদের যদি নেওয়া সম্ভব হয় তাহলে কি কি কতটুকু সম্ভব হতে পারে, আমরা এর সবকিছু খুব পরিশ্রম করে আমরা এগুলোর একেবারে সুনির্দিষ্ট পুরো ঠিক করেছি। আগামী সপ্তাহের সোম মঙ্গলবারের মধ্যে আমরা এই বিষয়টি সুনির্দিষ্টভাবে আমাদের পরিপূর্ণ পরিকল্পনা একেবারে তারিখ সহ আমরা আপনাদের সামনে ঘোষণা করতে পারবো। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ এখনো হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ছুটি আরও বাড়ছে। তবে করোনার এই পরিস্থিতিতে ধাপে ধাপে ছুটি বাড়ানোর বিকল্প নেই। ছুটি তো বাড়ছে, তাই না? বাড়তে তো হবে। ধাপে ধাপে দেওয়া ছাড়া আমাদের কি আসলে সম্ভব এখন বলা যে আমরা আগামী 3 মাস বন্ধ রাখবো কি আগামী 6 মাস বন্ধ রাখবো? আসলে তো করোনা নিয়ে পরিস্থিতিটি এমনই অনিশ্চিত। অন্যান্য শ্রেণীর মূল্যায়ন কিভাবে হবে সেটি নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খুললে কিভাবে পরিচালনা করা হবে সেটিরও গাইডলাইন তৈরি করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মারা গেছেন আরও 32 জন। এ নিয়ে মোট প্রাণহানি 5251 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় 13,404 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,436 জনের। এ নিয়ে মোট শনাক্ত 3,63,479 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.71। নতুন মারা যাওয়া 32 জনের মধ্যে পুরুষ 24 জন এবং নারী 8 জন। মৃত্যুর হার 1.44। নতুন করে সুস্থ হয়েছেন 1,789 জন। মোট সুস্থ 2,75,487 জন। বাংলাদেশ সরকারের অনুমতি থাকলে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। তিনি আরও বলেন, এদেশে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের 3য় পর্যায়ের ট্রায়ালের সম্ভাবনা না থাকলেও টিকা পাওয়ার অগ্রাধিকারে আছে বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের অনেক সদস্যই যুক্তরাজ্যে বসবাস করছেন। খালেদা জিয়াও চাইলে তার চিকিৎসার জন্য ভিসার আবেদন করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ সরকারের অনুমতি থাকতে হবে, তবেই সানন্দে তার ভিসার ব্যবস্থা করবে যুক্তরাজ্য। কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবার মৃত্যুতে কাল দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে। 2006 সালে কুয়েতের সাবেক আমির শেখ সাদ আল আবদুল্লার পদত্যাগের পর ক্ষমতায় আসেন শেখ সাবা আল আহমেদ। এবারে খেলার খবর এবং জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। লঙ্কা সফর স্থগিতে কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব। ঘরোয়া ক্রিকেটের জন্য তৈরি হচ্ছে সুরক্ষা বলয়। ভোটের লড়াই জিতেই জবাব দিতে মুখিয়ে সালাউদ্দিন, ইশতেহার বাস্তবায়নের জোর প্রতিশ্রুতি। শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টেই ফেরার কথা ছিল সাকিব আল হাসানের, কিন্তু সিরিজ স্থগিত হওয়ায় সাকিবের প্রত্যাবর্তন পিছিয়ে গেছে। এ কারণে আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন টাইগার তারকা। জানুয়ারির আগে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও নভেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা বিসিবির। তখনই ঘরোয়া ক্রিকেট দিয়েই প্রত্যাবর্তন হবে সাকিবের। নিষেধাজ্ঞা, করোনা দুয়ে মিলে পরিবারের সঙ্গে লম্বা সময় থাকার সুযোগ করে দেয়। মুক্তির দিন এগিয়েছে, ক্রিকেটে ফেরার তাড়নাও বেড়ে যায় সাকিবের। শ্রীলঙ্কায় প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন একা। তার আগে তৈরি করে নেন প্রস্তুতি রূপরেখা। প্রচারণার বাইরে থাকতে অনুশীলনের জন্য বেছে নেন বিকেএসপিকে। নিজের বেড়ে ওঠার প্রতিষ্ঠানে পেয়েছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা। ওখানে 5 সেপ্টেম্বর থেকে চলে নিবিড় অনুশীলন। প্রায় 1 বছর মাঠের বাইরে থাকায় ফিট হওয়ার চ্যালেঞ্জ কঠিন। সেই মিশনে ঘাম ঝরিয়ে গেছেন সাকিব। দুই গুরু নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনও পাশে থেকেছেন সব সময়। কোয়ারেন্টিন শর্তে লঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তার খবরে চোখ রেখেই চলছিল প্রস্তুতি, কিন্তু থামতে হয়েছে। এখন সিরিজ স্থগিতের সিদ্ধান্তে বাড়ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা। সাকিব আবারও ফিরছেন পরিবারের কাছে। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন টাইগার তারকা। নভেম্বরেই ঘরোয়া ক্রিকেট ফেরানোর চেষ্টা বোর্ডের। তাতে দেশি টুর্নামেন্টস দিয়েই খেলায় ফিরবেন সাকিব। আর আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অপেক্ষা অন্তত জানুয়ারি পর্যন্ত। এফটিপি অনুযায়ী তখন বাংলাদেশ সফরে আসার কথা উইন্ডিজের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লঙ্কা সফর বাতিলের পরপরই ঘরোয়া ক্রিকেটের তোড়জোড় ক্রিকেট পাড়ায়। সুরক্ষা বলয় দ্বিতীয় পর্বে অনুশীলনের জন্য প্রস্তুত ক্রিকেটাররা। 15 দিনের ক্যাম্প শেষেই ঘরোয়া ক্রিকেটে ঢুকে যাবেন মুমিনুলরা। সেই পর্বের জন্য আলাদা সুরক্ষা বলয়ের পরিকল্পনা করছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটের অনুপস্থিতিতে চ্যালেঞ্জ ঘরোয়া ক্রিকেটের। মহামারীতে ক্রিকেটীয় ইস্যু ছাপিয়ে সামনে চলে আসছে কোভিড প্রোটোকল। আপাতত পুরনো ছক অনুসরণ করছে বিসিবি। টিম হোটেলে অবস্থান, নির্দিষ্ট বাসে করে মাঠে এসে অনুশীলন পর্ব, সবকিছু চলবে সুরক্ষা বলয়ের ভেতর অবস্থান করে। 3 দিন বিরতির পর আবার শুরু হচ্ছে দলীয় ক্যাম্প। বুধবার আরেক দফা হয়েছে কোভিড পরীক্ষা। সামনে 2 দিনের 2টি এবং একটি 3 দিনের প্রস্তুতি ম্যাচ। এরপরই পালা ঘরোয়া ক্রিকেটের। সে পর্বের জন্য আলাদা বলয় তৈরি করবে ম্যানেজমেন্ট। ছক তৈরিতে গুরুত্বপূর্ণ 3টি উপাত্ত: ভেন্যু, ক্রিকেটার ও দল সংখ্যা। বাংলাদেশ জাতীয় দল, অনূর্ধ্ব 19 দল এবং কোচিং স্টাফদের নমুনা সংগ্রহ করা হয়েছে। টেস্ট রিপোর্টের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় দল প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল থেকে এবং অনূর্ধ্ব 19 দল বিকেএসপিতে থেকে তাদের অনুশীলন কার্যক্রম শুরু করবেন। তবে দীর্ঘ সময় হোটেল বন্দী থাকার প্রভাব কতটা পড়বে মনোজগতে? কঠিন সময়ে মুমিনুলদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। লম্বা একটা আউট অফ প্র্যাকটিস থাকার কারণে যে রাস্টিনেসটা ছিল সেটা আমরা ফুলফিল করে আমরা নিউ সিরিজের জন্য রেডি হতে পারি। এবং আমি যেটা দেখতেছি যে ওরা অনেক বেশি ইন্টেন্সিভ ট্রেনিং করতেছে টু কাম ব্যাক কুইকলি। এই মুহূর্ত থেকে ফিউচার আমি বলবো যে ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট, কন্টিনিউয়াসলি ইউজ দ্য প্রেজেন্ট অ্যান্ড লুক ফর দ্য ফিউচার। আর মাত্র 15 দিন, এরপরে শুরু ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা। প্রাথমিকভাবে 90 ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা বিসিবির। টি20 লিগ দিয়েই হয়তো ঘরোয়া ক্রিকেটে প্রবেশ করবে টাইগাররা। শেষ পর্যন্ত আর খুলল না লঙ্কা সিরিজের বন্ধ দরজা। আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ একটি বছর হারিয়ে গেল তামিম মুশফিকদের জীবন থেকে। শূন্যতা মেটাতে আবারও আশ্রয় ঘরোয়া দাওয়াইয়ে। ঘুরে দাঁড়ানো শুরুটা হোক এখান থেকে।
খোলার অপেক্ষা এখন ঘরোয়া ক্রিকেটের দরজা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরে 5 ট্রফি জিতে বার্সেলোনায় রেকর্ডে ভাগ বসানোর সুযোগ বায়ার্ন মিউনিখের সামনে। রাতে সুপার কাপের লড়াইয়ে বায়ার্নের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু রাত 12:30টায়। খেলার খবর এই ছিল আমার কাছে। এবার অন্যান্য। আত্মরক্ষার কৌশল জানা নারী বাঁচতে পারেন ইফটিজিং যৌন হয়রানি থেকে। তাই ঢাকা সহ সারা দেশেই বাড়ছে মার্শাল আর্ট, জুডো, কারাতে এবং তাইকোয়ান্দোর প্রশিক্ষণ। একটি প্রতিবাদের ভাষা বলছেন প্রশিক্ষকরা। এই শিক্ষা মর্যাদা বোধ এবং অধিকার নিয়ে বাঁচাতে নারীকে আত্মবিশ্বাসী করবে বলেও মনে করেন তারা। তাই তা পাঠ্যক্রমে যুক্তের তাগিদও দিয়েছেন। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরটিতে। ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হাবিব হাসান ঢাকা 18 এবং প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই 2 আসনের উপনির্বাচনে ভোট 12 নভেম্বর হবে। প্রার্থীরা 13 অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। যাচাই বাছাই 15 অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 22 অক্টোবর। অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা 18 আসন এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হয় সিরাজগঞ্জ 1 আসন। নগরবাসীকে খাদ্যমন্ত্রীর নির্দেশের পরও মিলগেটে কমেনি চালের দাম। বাজারেও এর কোনো প্রভাব নেই। এখনও কেজিতে 3 টাকা বেশি দামে চাল বিক্রি করছেন আড়তদার এবং খুচরা বিক্রেতারা। এদিকে সরকার নির্ধারিত দামে চাল বিক্রি করা না হলে অস্থির চালের বাজার। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 6 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির লাগাম টানতে মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে চালের দাম নির্ধারণ করে দেয় খাদ্য মন্ত্রণালয়। মিলগেটে প্রতি কেজি সরু মিনিকেট চাল 51 টাকা 50 পয়সা ও মোটা চাল 45 টাকায় বিক্রির নির্দেশনা দেয়া হয়। তবে বুধবার রাজধানীর আড়ত ও খুচরা বাজারে দেখা গেছে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। গতকালকের সিদ্ধান্ত মোতাবেকে বাজার রেট হয়েছে, এরকম কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত পাইনি। আজকে গভর্নমেন্ট আমাদেরকে চাল সেই রেটে দেখ, আমরা সেই রেটে আনবো, সেভাবে বিক্রি করবো। যদি আমরা কোনো অনিয়ম করি তাহলে আমাদেরকে পানিশমেন্ট করুক, কিন্তু আমি বেশি দামে কিনে এনে আমি কম দামে কীভাবে বিক্রি করবো? এখন মনিটরিং লাগবে, কোথাও বেশি করে কিনা, কোথাও বেশি রাখে কিনা, বা কে কী দামে বিক্রি করে। এদিকে কুষ্টিয়া ও নাটোরের মিলগেটেও চাল বিক্রি হচ্ছে আগের দামে। সরকার নির্ধারিত দাম এখনও বাস্তবায়ন করেননি মিল মালিকরা। গভর্নমেন্ট যেই রকম আপনার রেট দেবে সেই রেটে আমাদের আপত্তি নাই বর্তমানে, কারণ ধানের দাম কমলে চাউলের দামও কমবে, এটাই স্বাভাবিক। তবে ধান এখন যেহেতু বেশি দামের রেট হলে পারে আমরা বেশি কেনাকাটা করব না। খাদ্য অধিদপ্তর বলছে তাৎক্ষণিকভাবে বাজারে দাম কমার প্রভাব না থাকলেও 2-1 দিনের মধ্যেই কমে আসবে চালের দাম। আমরা এই সিদ্ধান্ত এসে চেইনটা এখন ঠিক হলো কিনা, ওই চেনের মধ্যে যে জায়গাটা আমরা ঠিক করে দিচ্ছি, এখন পরবর্তীতে প্রতিটা ঠিক হওয়ার পর যখন চেনটা চালু হবে তখন দেখবেন যে আপনি ইম্প্যাক্টটা দেখতে পাবেন। এদিকে মিলগেট থেকে কম দামে চাল পাওয়া গেলে বাজারে দাম কমানোর আশ্বাস দিলেন পাইকারি ব্যবসায়ীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে দেশের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতেই খেলাপি ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি। অর্থমন্ত্রী বলেছেন, করোনার কারণেই কেবল ঋণ পরিশোধের সময় বাড়ানো হয়েছে, কাউকে ছাড় দেওয়া হয়নি। সংকটের এই সময়ে ব্যবসায়ীদের জন্য কোনো বাধা সৃষ্টি করলে রপ্তানি আদেশ বাধাগ্রস্ত হবে। পাশাপাশি আমদানির এলসি নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়বে। কোনো গ্রাহক ঋণ খেলাপি হলে তার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। তাই বৃহত্তর স্বার্থেই ব্যবসায়ীদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী। এর আগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য 4টি প্রস্তাব উত্থাপন করা হয়। অনুমোদিত 4টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ 339 কোটি 28 লাখ টাকা। এটা করোনার জন্য বাড়ানো হয়েছে। আমরা টাকা দিয়েছি, টাকা তো মাফ করে দেয়নি, টাকা আমরা পাবো, শুধু সময় বাড়িয়ে দিচ্ছি।
সময়টা যদি না বাড়িয়ে দেয়, এই সময় যদি আমরা যদি কোনো বাধা সৃষ্টি করি, তাহলে আমাদের যে এক্সপোর্ট অর্ডার গুলো এগুলো বাস্তবায়ন করা যাবে না। ইম্পোর্ট আমরা করতেছি, সেখানেও এলসি গুলো আমরা সেটেল করতে পারবো না। খরচ হয়ে গেছে 600 কোটি টাকা, তারপরেও আয়কর ব্যবস্থা ডিজিটাল করতে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ইটিআইএন ছাড়া কোনো সেবাই মিলছে না অনলাইনে, কার্যত পরিত্যক্ত হতে চলেছে অনলাইন আয়কর ব্যবস্থা বাইট্যাক্স। এই অবস্থায় নতুন প্রকল্প নেওয়ার চিন্তা এনবিআরের। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার চেষ্টা করছেন এই আইনজীবী, কিন্তু কিছুতেই সার্ভারে ঢুকতে পারছেন না। এমন বিড়ম্বনায় পড়ছেন অনেক করদাতাই। তারা জানান পুরনো পদ্ধতিতেই হচ্ছে কর দেয়া, নিরীক্ষা করা, নথিপত্র জমা দেয়া সহ সব সেবা। রিটার্নটা খুব ইজিলি নেওয়া যাচ্ছে, রিটার্নের ব্যাপারে একদমই সেবা নেওয়া যাচ্ছে না। কোনোভাবেই আমরা আইডি পাসওয়ার্ড থেকে লগ ইন করতে পারতেছি না, সার্ভার প্রবলেম। উন্নত দেশগুলোর আদলে জবাবদিহিমূলক ও প্রযুক্তি নির্ভর কর ব্যবস্থার জন্য প্রকল্প নেওয়া হয় 2011 সালে। 8 বছরে ব্যয় হয় প্রায় 600 কোটি টাকা। প্রকল্পের আওতায় সমন্বিত কর ব্যবস্থা বাইট্যাক্সের কাজ করে ভিয়েতনামের প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশন, কিন্তু ফল মিলল না। যেহেতু অর্থের অপচয় হয়ে গেল, এটা তো দুঃখজনক। হতাশা এই জন্য আমাদের ইকোনমিক অন্যান্য ক্ষেত্রে ডিজিটাল যে প্রোগ্রেসটা হয়েছে, তো এনবিআর এর এই উইংটা কেন হবে না? সুতরাং সেই ক্ষেত্রে তো এটা আমাদের জন্য আনফর্চুনেট। যদিও এখানে আমি বলি আমাদের অনেক কমিটেড ভালো ভালো অফিসার আছে। অবস্থার উত্তরণে গত জুলাইয়ে বাইট্যাক্সের ত্রুটি সারানোর উদ্যোগ নেয় এনবিআর। সহযোগিতা চাওয়া হয় এফপিটি ইনফরমেশনের, কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এজন্য আর অর্থ মেলেনি, ফলে কাজও হচ্ছে না। এ অবস্থায় আপাতত অনলাইনে রিটার্ন জমা নিতে নিজস্ব উদ্যোগে নতুন সফটওয়্যার তৈরির চেষ্টায় এনবিআর। ছোট ছোট সেগমেন্টে ইটিটিএস, অনলাইন রিটার্ন এইভাবে তো আসলে হয় না, সবগুলোকে একসাথে লিঙ্ক করতে হবে। আমরা এইভাবে ধীরে সুস্থে করতেছি, এখনো বড় কোনো প্রতিষ্ঠানের সাথে এখনো কিছু হয় নাই। আপনি রিটার্ন ফাইল করবেন ইন্ডিয়াতে, আপনি অনলাইনে রিটার্ন ফাইল করতে পারেন। তাদের সিস্টেম বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেমটাকে এমনভাবে ইন্টিগ্রেট করছে, কোন ফাইলকে অডিট করতে হবে সেই অডিটের প্যারামিটারটা সিস্টেমে দেওয়া আছে। ডকুমেন্ট ফাইল করার জন্য আপনার লাগবে না, আপনি কি করবেন, আপনার জায়গায় বসে আপনি ডকুমেন্টটা আপলোড করে দেবেন। তাহলে কি হচ্ছে এর মাধ্যমে, আপনি যদি অ্যাসেসিং অফিসার হন বা আপনি যদি সরকারি অফিসার যিনি অ্যাসেসমেন্ট করবেন, তার সাথে অ্যাসেসির ফিজিক্যাল ইন্টারাকশনসটা কমে যাচ্ছে। আয়কর ব্যবস্থা ডিজিটাল করতে না পারার জন্য এনবিআর এর নীতি নির্ধারণী মহলকেই দায় দিচ্ছেন সংস্থারই অনেক কর্মকর্তা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারীর আত্মরক্ষার কৌশল কমাতে পারে ইভটিজিং, যৌন হয়রানি এবং নিগ্রহের ঘটনা। তাই রাজধানী সহ সারা দেশে আত্মরক্ষার প্রশিক্ষণ নিতে আগ্রহ বাড়ছে নারীদের। মার্শাল আর্ট, জুডো, কারাতে এবং তাইকোয়ান্দো হতে পারে প্রতিবাদের ভাষা, বলছেন প্রশিক্ষকরা। তারা বলছেন এই শিক্ষার সম্মান, মর্যাদা বোধ এবং অধিকার নিয়ে বাঁচার জন্য আত্মবিশ্বাসী করবে নারীদের। পাঠ্যক্রমেও এই শিক্ষা যুক্ত করার দাবি করেছেন তারা। পথে ঘাটে গণপরিবহনে ইভটিজিং, যৌন হয়রানির শিকার হচ্ছেন নারী, ধর্ষণ এমনকি হত্যার শিকার হচ্ছেন কেউ কেউ। এক ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটছে আর এক ঘটনা। পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের বড় উপায় হতে পারে আত্মরক্ষার কৌশল। এই কৌশল রপ্ত করতে দেশে অনেক মেয়ে এখন শিখছেন মার্শাল আর্ট, কারাতে, জুডো ও তাইকোয়ান্দো। বাসে চলতে ফিরতে গেলে আমরা যে পড়াশোনা করছি বা বাইরে বেরোতেই হয়, তো এই আত্মবিশ্বাস বা আমরা কোনো কিছু দেখলে আগে থেকে বুঝতে পারি যে এই পরিস্থিতিতে আমাদেরকে কিভাবে আমরা উতরে যেতে পারি। তাইকোয়ান্দো শেখা একজন প্রশিক্ষণার্থী তার শারীরিকভাবে এতটাই শক্তিশালী হয় যে সেই ধরনের পরিস্থিতি আসলে সে সেটা মোকাবেলা করতে পারবে, আমি বিশ্বাস রাখি। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণা বলছে, রাজধানীতে গণপরিবহনে চড়া 94% নারী নানা নির্যাতনের শিকার হন। পথে চলাফেরায় যৌন হয়রানি, নিগ্রহ মুখ বুঝে সহ্য করেন তারা। নারীদের বড় অংশই এমন ঘটনা প্রকাশ করেন না। অপমানে কেউ কেউ বেছে নেন আত্মহননের পথ। আত্মরক্ষার কৌশল জানা থাকলে নারীরা সাহসী হবেন, এড়ানো যাবে অনেক ঘটনা। মার্শাল আর্ট এমন একটি জিনিস প্রত্যেকটি মেয়ের মধ্যে কনফিডেন্স এনে দেয়, যাতে সে রাস্তায় চলতে ভয় না পায়। কেউ যদি কখনো তাকে অ্যাটাক করে সে যাতে ডিফেন্স করতে পারে। নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ প্রকল্পের আওতায় রাজধানীর 20টি স্কুলসহ সারা দেশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। পাঠ্যক্রমে এই শিক্ষা যুক্ত করার সময় এসেছে। এই সাবজেক্টটা খুবই জরুরি মেয়েদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য।
যদি স্কুল সাবজেক্টে যদি আত্মরক্ষার সাবজেক্টটা নিয়ে আসে তা আমাদের মেয়েরা অনেক সচেতন হবে, এই সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করবে, পাশাপাশি তারা নিজেকে অনেক কিছু থেকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে 922 নারী ধর্ষিত হয়েছেন। ধর্ষণ চেষ্টার শিকার আরও 196 জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 41 নারীকে, আর গ্লানি ভুলতে আত্মহত্যা করেছেন 9 জন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।